নমস্কার। আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে আরো একটি অফার বিলির অনুষ্ঠান হলো। খোদ মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই আয়োজন থেকেও চাকরির অফার দেওয়া হলো। কার্যত এই রাজ্য সরকারের যে বার্তা চাকরি সংক্রান্ত বিষয়ে, সে বার্তাও পৌঁছে দেওয়া হলো সকলের কাছে। এ রাজ্যের হাজার হাজার লাখ লাখ বেকারের কাছে অবশ্যই একটা দারুণ সংবাদ, যখন সরকার ঘোষণা করে কোথাও নিয়োগ করা হবে, কোন কোন পদে নিয়োগ করা হবে ইত্যাদি যখন ঘোষণা হয়, তার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যখন সম্পন্ন হয়, তখন অবশ্যই চাকরি প্রত্যাশীরা দারুণভাবে খুশি হন, অপেক্ষায় থাকেন। আর যখন নিয়োগ পান তারা, তখন খুশি হন এই রাজ্যের সন্তান যারা এই প্রশাসনে যোগদান করছেন তাদের। এমন তাদের জন্য সুসংবাদের বিষয় আমরা আরো বেশ কয়েকদিন আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করি। আমরা যেমন বলি যে এই রাজ্যের লাখ লাখ বেকারের কথা যেমন এই অনুষ্ঠান থেকে তুলে ধরা দরকার, ঠিক তুলে ধরা দরকার সরকার কোন সময় কোন কোন পদে কত সংখ্যক চাকরি দিচ্ছে সেই তথ্যগুলো। সেদিক থেকে আজ পর্যন্ত সরকারের তরফে যে চাকরির ঘোষণা কিংবা অফার বিলির অনুষ্ঠান হলো, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার জন্য। আজ একটু ভিন্ন মাত্রায় এই অনুষ্ঠানকে আপনাদের সকলকে নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু এই সময়ের মধ্যে প্রায় 52,000 শূন্য পদ রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে। একেবারে বিধানসভার তথ্য তুলে ধরা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে। সেদিক থেকে এই রাজ্যের বেকারদের কি প্রত্যাশা? এই রাজ্যের বেকারদের প্রত্যাশা শূন্য পদের সংখ্যা শূন্যে আসুক। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে বেকারদের তরফে সেই প্রত্যাশা রইল এবং মুখ্যমন্ত্রী তা পূরণ করবেন এই বিশ্বাসও তাদের রয়েছে। আগরতলায় প্রজ্ঞা ভবনের আয়োজনে মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী দুজনেই বক্তব্য রাখতে গিয়ে চাকরি বিষয় নিয়ে সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি, সরকার কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে এই চাকরি প্রদান করছে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্ব দিয়েছেন। আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করি আজকের এই অনুষ্ঠানে, তাতে অবশ্যই আপনাদের প্রত্যেককে নিয়ে বলি, চলুন সকলে মিলে আলোচনা করুন, চলুন সকলে মিলে এই বিষয়গুলো তুলে ধরি যে এই রাজ্যের লাখ লাখ বেকার, এই রাজ্যের হাজার হাজার উচ্চশিক্ষিত যারা আছেন, তাদের জন্য সরকারের কি দৃষ্টিভঙ্গি, আবার তারা কি বলছেন সরকারের উদ্দেশ্যে বা সরকারের দৃষ্টি আকর্ষণে, এই কথাগুলো তুলে ধরি। এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকের মাধ্যমে যে আলোচনার মূল বিষয়বস্তু থাকে, তাতে আমরা বিশ্বাস করি যে মুক্ত মনে আপনারা আলোচনা করেন। সেদিক থেকে রাজ্যের লাখ লাখ বেকারদের কথা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক গুরুত্বপূর্ণ এই রাজ্যের যা দপ্তর পরিচালনার ক্ষেত্রে, দপ্তরকে সচল রাখার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে রাখা, সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে সরকার প্রতিনিয়ত স্বচ্ছতা চাকরির কথা বলেন এবং শূন্যপদ পূরণ সহ সামগ্রিক বিষয়গুলোও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন বা যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করেন। এবং মন্ত্রিসভার বৈঠকে যেসব নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বা ঘোষিত নিয়োগ প্রক্রিয়া, সেগুলো খুব প্রাসঙ্গিকভাবে আলোচনায় উঠে আসে। আজকের প্রেক্ষাপটে আমরা চাকরির অফার হাতে পেয়ে এ রাজ্যের ছেলেমেয়েরা কি বলছেন তার কথা যেমন শুনবো, অতিথিদের মানে যারা মুখ্যমন্ত্রীর বক্তব্য ইতিমধ্যে শুনেছেন, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য আমরা শুনবো, সে সঙ্গে আপনাদের কথাও শুনবো। আরেকবার বলি, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং এই অনুষ্ঠানের ভাবনায় কথা বলার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। টিপিসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আমি এই চাকরির জন্য অনেকেই আশাবাদী ছিলাম এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হওয়ার জন্যই আমি আজকে এই চাকরি পেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। এই প্রক্রিয়া শেষ হয় 2025 জানুয়ারিতে এবং আমার বাড়ি হচ্ছে বিলোনিয়া এবং আমার নাম রূপক। নমস্কার, আমার নাম শ্রেষ্ঠা দাশগুপ্ত। এই যে চাকরিটা, এটার জন্য আমরা গত 3 বছর যাবত এই প্রসেসটা চলেছে এবং যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা আজকে চাকরিটা পেয়েছি, এটা আমি খুব খুশি। আমি আই কুডন্ট বি হ্যাপিয়ার দ্যান দিস। আর উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক ইন এ ভেরি গুড ওয়ার্ক কালচার। থ্যাংক ইউ। প্রদীপ অধিকারী, আমি এখন পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করি। কিছুদিন আগে আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ
অফিসার হিসাবে জয়েন করেছিলাম টিপিএসসির মাধ্যমেই। বিগত কিছুদিন আমি এই নিয়ে আমার তৃতীয় চাকরি এটা ত্রিপুরা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টিপিএসসির মাধ্যমে এবং জিআরবিটির মাধ্যমে আমি এই চাকরিতে জয়েন করি এবং আশা রাখি ত্রিপুরা সরকারের জন্য মানুষের জন্য ভবিষ্যতে যতটুকু স্বচ্ছভাবে কাজ করা দরকার ততটুকু স্বচ্ছভাবে কাজ করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষা শুরু হয়েছিল 2022 নাগাদ। 2023-এর ডিসেম্বরে ছিল এটার মেন্স, তারপর 2025-এ এটার ইন্টারভিউ ছিল। Hello, my name is Pranav Das. I have been selected as Inspector of Food under the Department of Food, Civil Supplies and Consumer Affairs. The whole recruitment process was transparent. I'm very happy. Thank you. টিপিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আমি এই চাকরির জন্য অনেকেই আশাবাদী ছিলাম এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হওয়ার জন্যই আমি আজকে এই চাকরি পেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। এই প্রক্রিয়া শেষ হয় 2025-এর জানুয়ারিতে এবং আমার বাড়ি হচ্ছে বিলোনিয়া এবং আমার নাম রূপকৃষ্ণ। নমস্কার, আমার নাম শ্রেষ্ঠ দাশগুপ্ত। এই যে চাকরিটা এটার জন্য আমরা গত 3 বছর যাবত এই প্রসেসটা চলেছে এবং যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা আজকে চাকরিটা পেয়েছি, এটা আমি খুব খুশি। আমি আই কুডন্ট বি হ্যাপিয়ার দ্যান দিস। আর আমি উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক ইন এ ভেরি গুড ওয়ার্ক কালচার। প্রদীপ অধিকারী, আমি এখন পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করি। কিছুদিন আগে আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে জয়েন করেছিলাম টিপিএসসির মাধ্যমেই। বিগত কিছুদিন আমি এই নিয়ে আমার তৃতীয় চাকরি এটা ত্রিপুরা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টিপিএসসির মাধ্যমে এবং জিআরবিটির মাধ্যমে আমি এই চাকরিতে জয়েন করি এবং আশা রাখি ত্রিপুরা সরকারের জন্য মানুষের জন্য ভবিষ্যতে যতটুকু স্বচ্ছভাবে কাজ করা দরকার ততটুকু স্বচ্ছভাবে কাজ করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষা শুরু হয়েছিল 2022 নাগাদ। 2023-এর ডিসেম্বরে ছিল এটার মেন্স, তারপর 2025-এ এটার ইন্টারভিউ ছিল। Hello, my name is Pranav Das. I have been selected as Inspector of Food under the Department of Food, Civil Supplies and Consumer Affairs. The whole recruitment process was transparent. I'm very happy. Thank you. তারা খুব ভালো করে জানেন এবং তাদের পুরো বিশ্বাস আছে এই সরকারের উপরে, ভারতীয় জনতা পার্টি যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়ে যাচ্ছি, কাজেই একারা বিভ্রান্ত হচ্ছে না। কিছু কিছু যারা স্বার্থন্বেষী মহল তারা চেষ্টা করছে ওদেরকে বিভ্রান্ত। একারা ঠিকই জানে এই সরকার আছে, তাদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিশ্চিত। যদি মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা ওরা যদি এখানে ঢুকে, তাদের কোনো অবস্থায় আমরা ভিতরে ঢুকতে দেবো এবং যদি আসে আইদার ওদেরকে আইনের যে বেড়াজাল আছে সেই আইনের মাধ্যমে ওদেরকে প্রজেক্ট করা। ঠিক আছে, ये जो मुद्दा है ये इंटरनेशनल मुद्दा है। ये मुद्दा हमारे त्रिपुरा में नहीं, भारत में है। लेकिन हमारे ये मानना है सरकार को कि ट्रांसपेरेंट जो रिक्रूटमेंट पॉलिसी ये हमारे सरकार बनने के बाद यहाँ पे हमने घोषणा की है, ये ट्रांसपेरेंट रिक्रूटमेंट पॉलिसी के मानते हुए ये यहाँ पे एम्प्लॉयमेंट दिया जाए। और आज इसी सिलसिले में हमारे जो डिपार्टमेंट है तो 15 फूड इंस्पेक्टर को नई तरीके से द्वारा यहाँ पे नियुक्त किया गया और आज ये लेटर ऑफ अपॉइंटमेंट को हमने माननीय हमारे मुख्यमंत्री द्वारा दिया है। हमको ये मानना है कि आने वाले दिनों में हमारा सरकार का जो मुख्यमंत्री का और हमारे प्रधानमंत्री का जो इनिशिएटिव ये ट्रांसपेरेंट रिक्रूटमेंट पॉलिसी को देखते हैं तो आगे लेके जाना और किसी भी हाल में कोई करप्शन किसी लेवल पे ना आए
वही हमें देखिए करना है। इसी दिशा में सरकार माननीय मुख्यमंत्री के निर्देश में हम लोग काम कर रहे हैं। सर क्या सिर्फ सरकारी नौकरी এবং আমরা জানি সার্জারির সময় আমরা নিজেরাও যেমন সার্জারিতে আমরা নামতাম, যখন বুঝতাম যে আজকে এই পেশেন্টের যদি ইনসিজন দেওয়া হয় বা তার যদি অস্ত্রোপচার করা হয় প্রচুর রক্তক্ষরণ হতে পারে, তো মিনিমাম 2টো ইউনিট নিয়ে আমরা কিন্তু নামতে হয় বা রেডি রাখতে হয়। কাজে ব্লাড ব্যাংকে যখনই রক্ত ঠিক বেশি থাকবে তাহলে কাজ করতেও অনেক সুবিধা হয়। আমাদের ব্লাড ব্যাংকে আমি এখানে আজকে যারা রক্ত দিচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম অনেকে যে তোমার গ্রুপ কি, তোমার গ্রুপ কি, তো অনেকে বলছে ও পজিটিভ, এ পজিটিভ। যদিও আমরা জানি 4 রকমের রক্ত আছে, কিন্তু নেগেটিভ ব্লাড যদি ধরি তো 8 রকমের রক্ত কিন্তু আমাদের হিউম্যান বিইং আছে। কিন্তু নেগেটিভ যে ব্লাড সেটা কিন্তু প্রায় পপুলেশনের 15% থাকে। তো ওনাদেরকে এখন পর্যন্ত আজকে আমি সব জায়গায় নেগেটিভ ব্লাড পাই, হয়তো অনেকের মধ্যে ছিল যারা বেড়ে আজকে ছিল সেখানে রক্ত দিচ্ছিল তাদের বেশিরভাগই পজিটিভ। তো নেগেটিভ যাদের ব্লাড তারা মানে অনেক সময় এইসব ব্লাডের জন্যই হসপিটালে কিন্তু মানুষ বসতে থাকে এক মাথা থেকে আরেক মাথায় যে কোথায় রক্ত পাবে। আমাদের ব্লাড ব্যাংকে যখন নেগেটিভ যদি ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে থাকে, আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। তো আমি বলবো যে রক্তের জন্য যেন একটু লাইফ না চলে যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবং ব্লাড এমন একটা জিনিস যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমি যদি 1000 ব্লাড আজকে একসাথে আমি ডোনেট করে নিই সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়, কারণ তার একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময়ে যে সেলগুলো আছে নষ্ট হয়ে যায়। কাজে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে কিন্তু রক্তটা দিতে হয়। তো তার জন্য আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ আছে, তারা বিভিন্ন জায়গায় খবর নেয় যে কোন জায়গার মধ্যে রক্ত আছে এবং কত দিনের মধ্যে রক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই রক্তটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো একটা মানে ব্যালেন্স রেখে রক্ত আমাদের মানে সঞ্চয় করে রাখতে হয়, ব্লাড ব্যাংকেও রাখতে হয়। আগে আমাদের এখানে কিন্তু সেপারেশন ব্যবস্থা ছিল না, এখন এই সেপারেশনের কারণে আগে কি হতো রক্ত দিলে মানে বিশেষ করে চিলড্রেনদের যদি হোল ব্লাড আমরা দিই তাহলে কিন্তু তার পক্ষে অনেকটা অসুবিধা হয়। তো সেই জায়গায় যেখানে আরবিসির দরকার আরবিসি, প্লাজমা হলে প্লাজমা, এইভাবে যাওয়াতে মানে অনেক সুবিধা হয়ে গেছে। অত্যাধুনিক যে সুবিধা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সেই ব্লাড আমাদের এই যে ব্লাড ব্যাংকগুলো সেখানে আমরা করছি। এখন সাব ডিভিশনাল লেভেলেও আমরা ব্লাড ক্যাম্পগুলো আমরা ক্যাম্পও করছি, আর সেখানে ব্লাড রাখার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা রক্তের আমার পূর্ববর্তী বলেছেন রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না। রক্ত দিতে গিয়ে কেউ যদি মনে করে যে আমার রক্ত হিন্দুর রক্ত, আরেকজন যদি বলে বুদ্ধের রক্ত, বা আরেকজন যদি বলে মুসলিমের রক্ত, সেটা কিন্তু এখন রক্তই আমাদের কিন্তু পরিচয় করায় যে আমরা অনেক সময় এই নিয়ে কিন্তু জাত পাত নিয়ে, এবং ইভেন এটা কি পুরুষের রক্ত না স্ত্রীলিঙ্গের মানে রক্ত সেটাও কিন্তু বোঝা যায়। কাজে রক্ত আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই এক, আমরা সবাই একসাথে থাকা দরকার, ভবিষ্যতে আমরা সবাই মিলে থাকবো। আজকে যদি আমরা ইন্টারন্যাশনালেও দেখি তো আমরা দেখছি যে বিভিন্ন ভাবে বিশেষ করে টেররিস্টদের কাহিনী আপনারা সবাই জানেন যে ওরা রক্তের জন্য কি করছে। এখানে এটা কিন্তু আরেক ধরনের রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে এর জন্য বলছেন যে রক্ত এবং জল দুটো একসাথে চলতে পারে না। তো একজন আরেকজনের মানে এই যে টেররিস্টরা যে কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং আমি আশা করি যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য সেভাবে এগিয়ে যাচ্ছে। তো ব্লাড ডোনেশনের মাধ্যমে আমরা সবাই এক, এই বিষয়টা যখন আসবে এই যুদ্ধ কিন্তু দেখবেন থেমে যাবে আগামী দিনে। সবাই আমরা এক, এবং এখানে যারা আজকে নমস্কার, কে বলছেন? দেখুন চাকরি সম্বন্ধে তো দিল স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যে চাকরিগুলো দিল, সেই স্বচ্ছ কইরা 5 বছরে 2বার যদি স্বচ্ছ করে তাহলে কত লোক চাকরি দিব, এই হলো আমাদের প্রশ্ন। আমরা চাই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে অতি দ্রুত গতিকে যাতে বিভিন্ন দপ্তরগুলোতে শূন্যতা পূরণ করে, তার জন্য আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখি। আর মুখ্যমন্ত্রী একটা কথা বলছে
রক্তের ব্যাপার নিয়ে যে কথাটা বলে আমরা ধন্যবাদ, উনি এই কথাটা বলতে যে রক্ত মুসলিম হিন্দু বৌদ্ধ তা না, নারী পুরুষ তা না, রক্ত গ্রুপ হলাম। যদি তাই হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মন্ত্রী যে একজন সেনা প্রধানের পরিচয় করলো তা নিয়ে তাইনের মুখে কেন নিন্দা করলো না? আমরা প্রেসের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাটাই আমরা বলতে চাই। নিতে এসছেন ডাক্তারবাবুদের, স্বাস্থ্যকর্মীদের, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের যারা আজকে 15 জনকে যে আমরা ইন্সপেক্টর পদে টিপিএসসির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে যে আমরা নিয়োগপত্র দিলাম, আমি আশা করি তাদের যারা এখানে উপস্থিত আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং আমি তাদেরকে এবং তাদের পরিবারকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অঙ্গ হিসাবে আজকে যে 15 জনের যে প্রার্থী আমরা নির্বাচন করে তাদেরকে যে আমরা টিপিএসসির মাধ্যমে তাদের যে রেজাল্ট বেরিয়েছে সেই অনুযায়ী আজকে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা নিয়োগপত্র দিয়েছি। এছাড়াও গত 1 বছরে যদি আমরা দেখি 37 জন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই দপ্তরে এবং 19 জন মাল্টিটাস্কিং কর্মী জেআরবিটির মাধ্যমে নির্বাচিত হয়ে এই দপ্তরে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তর্দয় অন্ন যোজনা, যাদের রেশন কার্ড যাদের আছে তাদের প্রতি পরিবারে 35 কেজি চাল এবং প্রায়োরিটি রেশন কার্ড হোল্ডার যারা আছে তাদের মাথা পিছু আমরা 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা সবসময় কৃষকদের আয় যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সরকার 2018-তে যখন আসলো ডিসেম্বর মাস থেকে 2018 কৃষকদের কাছ থেকে আমরা সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি যে ধান কেনা সেটা শুরু করেছি এবং বছরে 2 বার সেই ধান কেনা হয়। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 2,25,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং তাতে করে যে এমএসপির যে মূল্য আমরা এখন পর্যন্ত দিয়েছি প্রায় 446 কোটি টাকা এবং এই টাকা সরাসরি আমরা যারা বেনিফিশিয়ারি কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা প্রদান করেছি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা যদি বলি 2018 সাল থেকে পর্যায়ক্রমে এখন পর্যন্ত প্রায় 3,68,800 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। আমাদের গণবন্টন ব্যবস্থাকে যাতে স্বচ্ছতার সাথে করা যায়, আরো যাতে শক্তিশালী করা যায়, এর জন্য সমস্ত যে ভারত সরকারের যে স্মার্ট পিডিএফ প্রকল্পে আমরা আধুনিক ইপস মেশিন সমস্ত রেশন শপে আমরা প্রদান করেছি। আপনারা এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন। শীঘ্রই রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের পিভিসি রেশন কার্ড একটা অনুষ্ঠানে আমিও সেখানে ছিলাম, সেখানেও পিভিসি রেশন কার্ড বিতরণ করা হবে এবং প্রথমে সদর মহকুমায় মোটসওয়াতে সেটা শুরু হয়ে গেছে। আগামী দিনে অন্যান্য মহকুমাগুলিতে রেশন কার্ড এই পিভিসি কার্ড দেওয়া হবে। আজকে এখানে বিস্তারিত যে আলোচনা রেখেছেন মেগা রক্তদান সম্পর্কে, আমরা সবাই জানি ত্রিপুরাতে যেভাবে মানুষ সামনের দিকে এগিয়ে আছে রক্তদানের ক্ষেত্রে, সেখানে আমাদের যদি 40 লক্ষ লোক আমাদের মানুষ আমাদের ত্রিপুরাতে থাকে তাহলে 1% আমাদের ব্লাড ব্যাংকে আমাদের রক্ত আমাদের থাকতে হবে। আমাদের যে ব্লাড ব্যাংকগুলোতে আছে গত অর্থ বছরে আমরা দেখেছি সেই অনুযায়ী প্রায় 40,000 ইউনিট আমাদের দরকার, কিন্তু গত অর্থ বছরে আমাদের প্রায় 42,000 যে ইউনিট সেখানে ছিল। কাজে আমাদের এখানে কিন্তু কিছু কিছু সময়ে আমাদের রক্ত স্বল্পতা দেখা দেয়, কিন্তু আপনাদের কারণে সেই স্বল্পতা কিন্তু আপনারা হতে দেন না। এবং আমি জানি যে ত্রিপুরার মানুষ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসছে। এখানে আমরা জানি যে রক্তের কিন্তু কোনো অবস্থায় তার সাবস্টিটিউট হয় না। প্রায় 150 জনের মতো আমি যখন এখানে খবর নিলাম, প্রায় 150 জনের মতো আজকে রক্ত দেবে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে নমস্কার, কে বলছেন? যেভাবে আপনারা এসছেন। মাননীয়
কথা বলুন। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যাতে করে আমি অন্যান্য দপ্তরকে আমি বলি, অন্যান্য দপ্তরও করছে, কিন্তু একটা সার্কুলার হিসেবে আমরা দিতে পারি। এবং যখনই কোনো সমস্যা হয়, কোভিডের সময় রক্তের সমস্যা হয়েছিল, যখন আমি আবেদন করি তখন কিন্তু মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এসছে এবং রক্তদানও করেছে। এবং এখানে সেপারেশনের কথা বলা হয়েছে যে একজন রক্ত যদি দেয় তার থেকে আমাদের আরবিসি হোক, আমাদের প্লাজমাই হোক, প্লেটলেট হোক, আলাদাভাবে একজন রক্ত যদি দেয় 3 জন থেকে 4 জন মুমূর্ষু ব্যক্তি সেই রক্ত কিন্তু গ্রহণ করতে পারে। ডাইনিং হার্নেসে প্রায়শই আমার কাছে ফাইল আছে, গতকালও প্রতিদিনই 3, 4, 5টা করে ডাইনিং হার্নেসের ফাইল আমার কাছে আছে। এবং সরকারের যে নীতি নির্দেশিকা সেটা মেনে কিন্তু বিভিন্ন দপ্তরে আমরা এই চাকরিগুলো আমরা দিচ্ছি। বন্ধুগণ, খাদ্য দপ্তর আমরা জানি একটা, যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সরকারি তার মধ্যে একটা প্রধান দপ্তর। এবং এই গণবন্টন ব্যবস্থা যে কোনো অবস্থায় যাতে সচল রাখা যায় তার জন্য এই দপ্তরের সমস্ত ব্যক্তি, সমস্ত যারা আমাদের মানে কর্মচারীরা আছেন, অফিসার থেকে শুরু করে সবাই, তারা সবসময় একটা নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। কোভিডের সময় আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছিল, যুদ্ধের সময় অনেক সময় সমস্যা হয়েছিল। আমি নিজে মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ফোন করে বলি যে বাজারকে যেন আমরা সচল থাকে, কোনো অবস্থায় কালীবাজারেই যেটা অবস্থা যেন না আসে। আমি বলার আগে দেখি উনি অলরেডি বলেই দিয়েছেন। তো এইরকম একটা কমিউনিকেশন আমাদের সবসময় থাকে যে যেভাবেই হোক আমাদের এই গণবন্টন ব্যবস্থা যেন ঠিক থাকে, সেই দিকে আমরা কিন্তু এই সরকার নজর রাখছে সবসময়। আমাদের রাজ্যের জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 6.06 লক্ষ প্রায়োরিটি হাউসহোল্ড এবং অন্তর্দয় অন্ন যোজনা পরিবারের জন্য বিনামূল্যে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমরা বিনামূল্যে চাল সরবরাহ করছি। 3.83 লক্ষ এপিএল মুক্ত পরিবারকে ভর্তুকিতে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও আটা এবং বিভিন্ন যে আরো নিত্য প্রয়োজনীয় যে পণ্য যেমন মসুর ডাল, চিনি, লবণ ইত্যাদি, সেগুলোও কিন্তু আমরা প্রায় 9.81 লক্ষ রেশন কার্ডধারীদের যারা কার্ড আছে তাদেরকে আমরা ভর্তুকি মূল্যে আমরা কিন্তু বিতরণ করছি। আমরা যাতে বাজার স্থিতিশীলতা বজায় থাকে সেই দিকেও এই ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে। এবং এই গণবন্টন যে ব্যবস্থা সেটা যাতে সচল থাকে, আরো শক্তিশালী যেন হয়, তার জন্য আমরা এই যে বিভিন্ন শূন্যপদ গুলো আছে সেগুলো নমস্কার, কে বলছেন? চেষ্টা করছি। হ্যাঁ, বলুন। আজকের এই টপিকটা শূন্যপদ শূন্যতে আসার জন্য বেকাররা ইয়ে করছে না আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। এটা তো দূরের কথা, আজকে 2 মাস ধরে আমাদের যে দিয়ে ঘোষণা করেছিল এই টাকা এখনো বিধানসভার কর্মচারী এখনো এই টাকাই ঢুকে। ওনারা নাকি বললো সার্কুলার পাইনি। এটার জন্য আমি আপনাদের মাধ্যমে একটু টপিকটা নিয়ে যদি বলেন খুব ভালো হয়। আর কি এমনি তো দিয়ে প্রচুর টাকা, এতে ছোটখাটো আছে, এটাও পাচ্ছি না আমরা। এরা বললো এরা বললো যে নাকি আমরা সার্কুলার পাইনি। সার্কুলার অ্যাসেম্বলি থেকে সেক্রেটারিতে 2 থেকে 3 মিনিটের রাস্তা হেঁটে গেলে। এটা কি হয়? এটা কি সম্ভব? আর তাদের বেতন পাঁচ পর বলা ঢুকে যায়। কি বলবো এটাকে, কি এলটিসি একটু ঢুকে যায়। আমাদের গরিব মানুষের, আমরা গরিব কর্মচারী, গ্রুপি কর্মচারী, এটা ঢুকে নেই। ডিএড এর কথা ঢুকে না। এটার জন্য বলছিলাম যেহেতু আপনি নিয়ে দেবেন।
যে কাউকে ধরে, কোনো নেতাকে ধরে বা কাউকে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে ধরে ওরা চাকরিটা পেয়েছে। নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে এবং তাদের যে মেরিট, সে মেরিটের কারণে আজকে কিন্তু সেই জায়গায় এসছে। আমরা চাইছি যে যারা যে কোনো দপ্তরেই হোক, যে কোনো চাকরি হোক, সেখানে যেন ক্লিন যারা আছে বা দক্ষতার সাথে যারা সেই টিপিএসসি হোক, জিআরবিটি হোক, সব জায়গায় টিআরবিটি হোক, সব জায়গা থেকে যখন উত্তীর্ণ হয়ে আসে, তো ওনাদের মাধ্যমে প্রপার যে দক্ষ যারা আছেন তাদের থেকে আমরা কিন্তু বেটার, যে সাধারণ মানুষের যে কাজ সেটা অনেক বেশি আমরা পাবো এবং এতে করে আমাদের কোয়ালিটির যে বিষয় আছে সেটা কিন্তু আমরা দেখব। আজকে 21শে মে 2025 যদি আমরা কাউন্ট করি, তার মধ্যে এখানে ডাইন হার্নেস সহ মোট 19,262 জনকে আমাদের যে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন দপ্তরে চাকরি প্রদান আমরা করেছি। এখানে শুধু আজকে যে আমরা চাকরিগুলো দিলাম তাই নয়, খাদ্য দপ্তরে আরো, যে আমার কাছে রিপোর্ট আছে, 12 জন সাব ইন্সপেক্টর আরো নিয়োগ করা হবে, 3 জন ফিউমিগেশন অ্যাসিস্ট্যান্ট, 6 জন স্টোর কিপার এবং 35 জন স্টোর গার্ড পদে তারও নিয়োগ করার উদ্যোগ দপ্তরের থেকে নেওয়া হয়েছে। এবং শুধু এই দপ্তরেই না, অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য, এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইচই চলছে, যে চাকরি হয় না, তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি। আর শুধু চাকরি দিয়ে তো হবে না, আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানেও আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে যাতে আমাদের গভর্নমেন্টের কোনো অসুবিধা না হয় তার জন্য কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করে থাকি। নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়োগপত্র আমরা দিয়েছি ফুড ডিপার্টমেন্টে। তো এটা তো আগে আমার পূর্ববর্তী বক্তা এ বিষয়ে বলেছেন যে ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা যে নিয়োগপত্র আমরা দিই, সেটা কিন্তু আজকে এখানে আমরা প্রমাণ করতে পেরেছি। এবং আজকের এই যে নিয়োগপত্র বিতরণ মেগা রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন, একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে, কারণ ওনাদের যাত্রা দেওয়া হবে। কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা 35 বছরের রাজত্ব দেখেছি, আবার মাঝখানে যে 5 বছরের রাজত্ব আমরা দেখেছি। এর আগের কথা তো বলে লাভ নেই, এগুলো আর বললাম না। সব জায়গায় আমরা দেখতাম, দায়িত্ব নিয়ে আমি বলছি, যে পার্টি অফিস থেকে অফার দেওয়া হতো, অনেকের বাড়িতেও পৌঁছে যেত, এগুলো হতো, পার্টি অফিস থেকে যেত। আমরা কিন্তু সব সাহস আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছি। গত 19শে এপ্রিল এটিপিএসসির মাধ্যমে 11 জনকে আমরা স্মল সেভিং ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি, তার অফার দিয়েছি আমরা। 26শে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে আমরা অফার বিতরণ করেছি। 30শে এপ্রিল 2025-এ 228 জন শিক্ষক পদে এবং 13ই মে রাজ্য পুলিশের 975 যে কনস্টেবল তাদেরকে, এবং আজ খাদ্য দপ্তরে 15 জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্যের শুরুয়াতেই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত আপনারা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন,
বিশেষ করে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের প্রত্যেকে এটা দায়িত্ব, এটা কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা যে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে তার বিপদে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং স্বামীজি যেটা বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যারা আমরা এখানে আছি প্রত্যেকে আমরা ভগবানকে বিশ্বাস করি। কেউ ভগবান শিবকে আরাধনা করেন, কেউ রাম ঠাকুরকে আরাধনা করেন, কেউ স্বামীজিকে আরাধনা করেন, কেউ রামকৃষ্ণ পরমহংসদেবকে আরাধনা করেন, কেউ জেসাসকে করেন। প্রত্যেকে একটা ভগবান আমাদের মনে রয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি, আমরা শ্রদ্ধা করি, এবং আমাদের বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যে রয়েছেন। আমরা ভগবানকে যখন ডাকবো উনি আমাদের সামনে না আসলেও আমার কথা উনি শুনছেন। কিন্তু আমরা কেউ কিন্তু ভগবানকে চোখের সামনে কখনো দেখি না। সেই কথাই স্বামীজি বলেছেন যে ভগবানকে দেখি আমরা কেউ দেখি না, কিন্তু মানুষের মধ্যেই ভগবান থাকে। মানুষকে যদি আমরা সেবা দিতে পারি, খুশি রাখতে পারি, তবে আমি ভগবানকে সেবা করব, ভগবানকে তুষ্ট করলাম, ভগবানকে খুশি করলাম। আজকে মানবরূপী যে ভগবান আমরা যে বলি, এই রক্তদানের মাধ্যমে আমরা না জেনে না শুনে এই যে রক্ত এখানে দান করা হচ্ছে, যে এস্টিমেট করা হয়েছে প্রায় 150-এর উপর রক্ত এখানে ডোনাররা ডোনেট করবেন, ইতিমধ্যে 60 জনের উপর রক্ত দান করে ফেলেছেন। তারা প্রত্যেকে ওই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজির বক্তব্য, সেটাই আজকে সেখানে পালন করার জন্য এখানে এসেছে। এই রক্ত কার শরীরে যাবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু সেটা না জেনে আমরা সেই রক্ত দান করছি, প্রত্যেক ডোনাররা সেই রক্ত এখানে দান করছে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। সেক্রেটারি ট্রান্সপোর্ট তার বক্তব্যে বলেছেন যে বিজ্ঞান অনেক এগিয়েছে, সায়েন্স এন্ড টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অনেক হয়েছে, কিন্তু রক্তের বিকল্প হিসাবে কোনো কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবে নিয়েই আমার মানব ধর্ম পালন করতে হবে, আর্থের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতাকে আমার পূরণ করতে হবে। আজকে তাই এই 3 দপ্তর প্রশাসনিক কাজকর্মের বাইরে গিয়ে সামাজিক যে দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আমাদের প্ল্যানিং ছিল আগে একটা দপ্তর, খাদ্য দপ্তর থেকে আমরা করব, কিন্তু পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত করলাম যে এটা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হোক, যেখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রায় সময় দেখি 10 জনও যদি রক্তদান করেন, ডোনার থাকে, ওনার শত কর্মব্যস্ততার মধ্যেও উনি সেখানে যান। কারণ রক্তদান দানে মানুষকে উৎসাহ করা, প্রেরণা প্রদান করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রীরা, আমাদের বিধায়করা, আমাদের দল, আমরা প্রত্যেকে সেটা সর্বদা চেষ্টা করে থাকি। কারণ ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি বিগত দিনে যে রক্তদান নিয়ে মানুষের মধ্যে, বিশেষ করে কোভিড যে টাইমটা ছিল, এটা আতঙ্ক ছিল মানুষের মধ্যে যে আমরা সবাই হয়তো একত্রিত হতে পারবো না একসঙ্গে, আবারও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলতে হবে। সেই সময় থেকে রক্তদান নিয়ে মানুষের মধ্যে একটা অনীহা, একটা ভয়, কিন্তু আজকে সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওনার প্রেরণায় আমরা কিন্তু প্রতিটি কাজে আমরা দেখি মানুষের মধ্যে একটা উৎসাহ আমরা দিতে পেরেছি। যে কোনো শুভ কাজ আজকে রক্তদানের মাধ্যমে আমরা শুরু করছি। বিগত দিনে আমরা কি দেখতাম? একটা ভয় ছিল রক্তদান নিয়ে, গ্রামে বলুন, শহরে বলুন, যে আমি কেন রক্ত দেব, আমার যদি শারীরিক কোনো ক্ষতি হয়। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের খাদ্যমন্ত্রীর বক্তব্য। চাকরি দেওয়ার বিষয় নিয়ে তিনি তার মতন করে
সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার সঙ্গে এই সময়ের মধ্যে রাজ্যের সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী আজ কথা দিয়েছেন যে যেসব শূন্য পদগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে বিশেষ উদ্যোগে সেখানে পূরণ করা হবে, তার পাশাপাশি নতুন পদও সেখানে সৃষ্টি করা হবে। ইতিমধ্যে বিরোধীরা এবং বিধানসভা থেকে দেওয়া তথ্য অনুসারে রাজ্যের প্রায় 52,000 বিভিন্ন দপ্তরে শূন্য পদ পড়ে রয়েছে। সেই শূন্য পদগুলো পূরণ করার জন্য বরাবরই দাবি করা হচ্ছে। রাজ্যের লাখ লাখ বেকারদের কাছে যে চাকরির প্রত্যাশা, তার মধ্যে অনেক ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে, প্রক্রিয়া এখনো শেষ হয়নি। বিশেষ করে এই রাজ্যে এই সময়ের মধ্যে যারা কারা প্রহরী হিসাবে নিয়োগ প্রক্রিয়ার দ্রুত শেষ করা দাবি করছেন, সেসব চাকরি প্রত্যাশীরাও আছেন। তার পাশাপাশি আরো কয়েকটি দপ্তর রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, এখনো সেই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি। আরো বেশ কয়েকটি চাকরির প্রক্রিয়া শুরু করার কথা বলা হলেও সেগুলো কবে শেষ হবে তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে রাজ্যের সরকারের কাছে অনেক প্রত্যাশা, বিশেষ করে বেকারদের তরফে। তার সঙ্গে বর্তমানে যে চাকরির প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া বেকাররাও উৎসাহিত হচ্ছে। কেউ কেউ বলছিলেন যে এই প্রক্রিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে বেকারদের মধ্যেও একটা প্রবণতা আসবে যে হ্যাঁ, পরীক্ষা দিয়ে সেখানে চাকরি পেতে হবে, পরীক্ষায় বসেই চাকরি পেতে হবে, পরীক্ষায় পাশ করেই সেখানে চাকরি পেতে হবে। এই বিষয়গুলোর উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো সেদিক থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে বা এই চাকরি প্রক্রিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও মুখ্যমন্ত্রী যা বলছেন, যে বিগত দিনে তিনি দায়িত্ব নিয়ে বলছেন বিগত দিনে পার্টি অফিস থেকে সেখানে অফার দেওয়া হতো এবং কিভাবে চাকরি প্রক্রিয়াটার পরিবর্তন এসছে বিজেপির আমলে, ডাক্তার মানিক সাহার শাসন আমলে, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমরা যারা অফার হাতে পেলেন তাদের কি প্রতিক্রিয়া আরো একবার শুনবো। টিপিসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আমি এই চাকরির জন্য অনেকেই আশাবাদী ছিলাম এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হওয়ার জন্যই আমি আজকে এই চাকরি পেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। এই প্রক্রিয়া শেষ হয় 2025 জানুয়ারিতে এবং আমার বাড়ি হচ্ছে বিলোনিয়া এবং আমার নাম রূপকৃষ্ণ। নমস্কার, আমার নাম শ্রেষ্ঠ দাশগুপ্ত। এই যে চাকরিটা, তার জন্য আমরা গত 3 বছর যাবত এই প্রসেসটা চলেছে এবং যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা আজকে চাকরিটা পেয়েছি, এটা আমি খুব খুশি। আমি আই কুডন্ট বি হ্যাপিয়ার দ্যান দিস। আর উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক ইন এ ভেরি গুড ওয়ার্ক কালচার। থ্যাংক ইউ। প্রদীপ অধিকারী, আমি এখন পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করি। কিছুদিন আগে আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে জয়েন করেছিলাম টিপিএসসির মাধ্যমে। বিগত কিছুদিন আমি এই নিয়ে আমার তৃতীয় চাকরি, এটা ত্রিপুরা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টিপিএসসির মাধ্যমে এবং জিআরবিটির মাধ্যমে আমি এই চাকরিতে জয়েন করি এবং আশা রাখি ত্রিপুরা সরকারের জন্য, মানুষের জন্য ভবিষ্যতে যতটুকু স্বচ্ছভাবে কাজ করা দরকার ততটুকু স্বচ্ছভাবে কাজ করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষা শুরু হয়েছিল 2022 নাগাদ। 2023-এর ডিসেম্বরে ছিল এটার মেন্স, তারপর 2025-এ এটার ইন্টারভিউ ছিল। Hello, my name is Pranav Das. I have been selected as Inspector of Food under the Department of Food, Civil Supplies and Consumer Affairs. The whole recruitment process was transparent. I'm very happy. Thank you. টিপিসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। আমি এই চাকরির জন্য অনেকেই আশাবাদী ছিলাম এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হওয়ার জন্যই আমি আজকে এই চাকরি পেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই পরীক্ষা দিয়েছিলাম 2022 সালে। এই প্রক্রিয়া শেষ হয়
25-এ জানুয়ারিতে। এবং আমার বাড়ি হচ্ছে বিলোনিয়া এবং আমার নাম রূপক দত্ত। নমস্কার, আমার নাম শ্রেষ্ঠ দাশগুপ্ত। এই যে চাকরিটা, তার জন্য আমরা গত 3 বছর যাবত এই প্রসেসটা চলেছে এবং যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা আজকে চাকরিটা পেয়েছি, এটা আমি খুব খুশি। আমি আই কুডন্ট বি হ্যাপিয়ার দ্যান দিস। আর আমি উই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক ইন আ ভেরি গুড ওয়ার্ক কালচার। থ্যাংক ইউ। প্রদীপ অধিকারী, আমি এখন পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করি। কিছুদিন আগে আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে জয়েন করেছিলাম টিপিএসসির মাধ্যমে। বিগত কিছুদিন আমি এই নিয়ে আমার তৃতীয় চাকরি, এটা ত্রিপুরা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টিপিএসসির মাধ্যমে এবং জিআরবিটির মাধ্যমে আমি এই চাকরিতে জয়েন করি এবং আশা রাখি ত্রিপুরা সরকারের জন্য, মানুষের জন্য ভবিষ্যতে যতটুকু স্বচ্ছভাবে কাজ করা দরকার ততটুকু স্বচ্ছভাবে কাজ করে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষা শুরু হয়েছিল 2022 নাগাদ। 2023-এর ডিসেম্বরে ছিল এটার মেন্স। Hello, my name is Pranav Das. I have been selected as Inspector of Food under the Department of Food, Civil Supplies and Consumer Affairs. The whole recruitment process was transparent. I am very happy. Thank you. তারা খুব ভালো করে জানেন এবং তাদের পুরো বিশ্বাস আছে এই সরকারের উপরে, ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়ে যাচ্ছি, কাজেই বেকাররা বিভ্রান্ত হচ্ছে না। কিছু কিছু যারা স্বার্থন্বেষী মহল, তারা চেষ্টা করছে ওদেরকে বিভ্রান্ত। বেকাররা ঠিকই জানে এই সরকার আছে, তাদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিশ্চিত। যদি মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা ওরা যদি এখানে ঢুকে, তাদের কোনো অবস্থায় আমরা ভিতরে ঢুকতে দেবো এবং যদি আসে আইদার ওদেরকে আইনের যে বেড়াজাল আছে সেই আইনের মাধ্যমে ওদেরকে প্রোটেক্ট করা। ঠিক আছে, ये जो मुद्दा है ये इंटरनेशनल मुद्दा है। ये मुद्दा हमारे त्रिपुरा में नहीं, भारत में है। लेकिन हमारे ये मानना है सरकार को कि ट्रांसपेरेंट जो रिक्रूटमेंट पॉलिसी ये हमारे सरकार बनने के बाद यहाँ पे हमने घोषणा की है, ये ट्रांसपेरेंट रिक्रूटमेंट पॉलिसी के मानते हुए ये यहाँ पे इम्प्लीमेंट किया जाए। और आज इसी सिलसिले में हमारे जो डिपार्टमेंट है 15 फूड इंस्पेक्टर को नई तरीके से सीपीएससी द्वारा यहाँ पे नियुक्त किया गया और आज ये लेटर ऑफ अपॉइंटमेंट को हमने माननीय मुख्यमंत्री द्वारा दिया गया। हमको ये मानना है कि आने वाले दिनों में हमारा सरकार का जो मुख्यमंत्री जी का और हमारे प्रधानमंत्री जी का जो ये इनिशिएटिव ये ट्रांसपेरेंट रिक्रूटमेंट पॉलिसी को देखते हैं वो आगे। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। চাকরি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতার দৃষ্টিভঙ্গির পাশাপাশি শূন্যপদ পূরণ সহ নানা বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। আমরা বিশ্বাস করি যে এই সরকার যে প্রক্রিয়া চাকরি দিচ্ছে তাতে বিভিন্ন চলমান প্রক্রিয়া খুব দ্রুত শেষ করবে। যে বেকাররা প্রত্যাশা করছেন বিভিন্ন দপ্তরে চাকরি প্রক্রিয়া অতি দ্রুত শেষ করা, তার সঙ্গে শূন্যপদ পূরণ সহ বেকারদের প্রত্যাশা ডাক্তার মানিক সাহা সরকার করবে বলে তারা যেমন আশাবাদী, আমরা এই অনুষ্ঠান থেকে সকলের আলোচনার ভিত্তিতে বিষয়টিতে আমরা গুরুত্ব দিচ্ছি। সেদিক থেকে আমরা প্রতিদিন যে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলি, তার মধ্যে অবশ্যই বেকারদের কথা রয়েছে, সরকারের দৃষ্টিভঙ্গি, চাকরির বিষয় রয়েছে এবং আগামী দিনে হয়তো এমন আরও অনেক অনুষ্ঠান হবে, সেই আশা বোধহয় রাজ্যের ছেলেমেয়েরা করছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।